আচ্ছা, তোদের কেমিক্যাল পিরিয়ডিসিটি এটা স্টার্ট করছে না, এটা পিরিয়ডিক টেবিল? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এটাই স্টার্ট করছিল। এটা কি হয়ে গেছিল আগের দিন? না, এটা আইইউপিএস এর ও, নাম্বার। ওটা হয়তো আইপিএসসিটা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, ওটাই হয়েছিল। বেশ, ঠিক আছে। তাহলে আমরা এর পরে যেটা করে নেবো সেটা হচ্ছে যে তোর লেখ যে আচ্ছা, এই মডার্ন পিরিয়ডিক টেবিলের আইডিয়াটা আগে পড়ে রাখা, এটা সবচেয়ে দরকার। তোদের মোটামুটি স্কুলে কি পিরিয়ডিক টেবিল পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে। আমাদের হয়নি। আচ্ছা, মানে ফরমেশনটা তোর আগে এখানটা এরকম ভাবে ডিভিশন করাটা ঠিক আছে, অসুবিধা নেই। তোরা 2s গ্যাপ গুলো আর একটু বেশি করে, ঠিক আছে? 3s কর, 4s, 5s, 6s, 7s। স্যার, আমরাও এই বক্সটা বানাবো? হ্যাঁ,
এই বক্সটাই তো তোকে পুরো মাথার যে বক্সটা তোর আছে বুঝলি, এই বক্সটা যখন বসা শেষ হবে বোঝা, তখন দেখবি তুই পিরিয়ডিক টেবিলটা তোর মাথার বক্সে যে ঢুকে গেল আর কখনো ভুলবি না। আচ্ছা স্যার। এই জন্যই তো একটু সময় নিয়ে করলাম, ভাবলাম যে আমি আর একরকম ভাবে ভাবছিলাম, তারপর ভাবলাম যে না তোদের তো ওই জায়গাটা বললে অসুবিধা হতে পারে, সেই জন্য আবার একটুখানি সহজ করে এটা বলছি। দেখ ট্রানজিশন এলিমেন্টস লেখা হলো সন্ধিগত মৌল, এইখানটা লিখবি মেন গ্রুপ, এখানটাও মেন গ্রুপ লিখবি, আর এই যে 4F তার ব্র্যাকেটে লিখবি ল্যান্থানয়েডস, 5F এর ব্র্যাকেটে লিখবি অ্যাক্টিনয়েডস। এটাকে হয়ে গেলে বল, হয়ে গেছে কি লেখা তোদের? না স্যার, ডিটা লিখছি। ঠিক আছে, হয়ে গেলে বলিস। শুধু ক্লাস করছে। স্যালারি কি করবে? বললেন পাঠিয়ে দিয়েছি, বললেন গেল চেক করলেন আমাকে? বলে তো স্যার চেক করে দিই, প্রয়োজন নেই বলা ভুল, তুমি ভেবে নিচ্ছ কেন? আচ্ছা, হেডেক কমিয়ে দিচ্ছি।
এটা তোমাকে দিয়ে দিচ্ছি। শতরূপাদির একটা স্ক্রিনটা তো লিখেছি প্রেজেন্ট অনলাইন ক্লাস, কিন্তু অনলাইন ক্লাস ছিল না। আর সুতিটির 29 তারিখে আসেনি। অনলাইন ক্লাস ছিল না তো বিশ্ব। আমি যে কটা পাঠিয়েছি তার মধ্যে নেই, আমি চেক করে নিয়েছি। আর একটা সুতিটির 29 তারিখে ওয়ার্ক ফ্রম হোম ছিল কি, এটা কনফার্ম করো, কারণ ওর কোনো ক্লাস ছিল না। যদি ওয়ার্ক ফ্রম হোম রেজিস্টারে কিন্তু ওদেরকে লিখে দিতে পারি, দেখি রেজিস্টারটা রেজিস্টার লিখে দিতে রেজিস্টার দেখলে তো রেজিস্টারে লিখেছে ওয়ার্ক ফ্রম হোম, বাট ক্লাস ছিল না কিন্তু। না, ও ওয়ার্ক ফ্রম হোম করেছে সেদিনকে। ওয়ার্ক ফ্রম হোমের এসএলএসটি যেটা বানিয়েছি সেটা আমাকে দেখিয়েছে, দিয়ে দিয়েছে। ওটা ইয়েতে গেছে, ওখানে আমার মেলে আছে। এইবার এই পুরো যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলটা তৈরি হয়েছে কার উপর বেস করে বলতো? পিরিয়ডিক টেবিল মানে এটা আগেও পিরিয়ডিক টেবিল তুই যদি ক্রোনোলজি ওয়াইজ পড়াই, সেটা পড়ানোর স্কোপ নেই বলে, মানে সময় তো কম, সেজন্য আমি বলছি না। মানে পিরিয়ডিক টেবিল তৈরি হওয়াটা একটা গল্প, কিন্তু এইটা নিয়েই তোদের আমাকেও লিখে পাঠিয়েছে 29 তারিখে। সিলেবাসে থাকে যে মডার্ন পিরিয়ডিক টেবিল। এই মডার্ন পিরিয়ডিক টেবিলটা পুরো ব্যাপারটাই তৈরি হয়েছে শতরূপাদিরটা দেখো। কোয়ান্টাম মেকানিক্স এর উপর বেস করে। টু বি মোর প্রিসাইজড, অন দ্য বেসিস অফ দ্য কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টের উপর বেস করেই পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে। তো তুই যদি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বদলে যায়, পিরিয়ডিক টেবিল মানে অনলাইনটা হয় মানে অ্যাকচুয়ালি কানা হয়ে যাবে না। মানে পাউলিস এক্সক্লুশন যে প্রিন্সিপাল, এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের উপর বেস করে মানে তোর পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে। মানে কিভাবে, এইটাই এখানে আমরা বুঝবো। প্রথম সেটা হচ্ছে যা দেখলে শতরূপাদিরটা দেখো, ভুলে গেছো যখন শতরূপাটা অফলাইন নিশ্চয়ই n equals to 1, কিছু ছিল না। এটা দেখে যখন n এর ভ্যালু 1 হবে, তখন l এর ভ্যালু কি হবে? ওই জন্য একটা কম 0 0 হলো। তুমি কি করে বলছো ওর ছিল না? তাহলে n যখন 1, ওটা দিয়েই তো স্টার্ট হচ্ছে এলিমেন্ট। দুটো অনলাইন, তার মানে প্রথম যে পিরিয়ডটা, সেটা ফার্স্ট পিরিয়ড, মানে সেখানে এনটা হচ্ছে 1। কটা দুটো তাহলে online সেখানে করা আছে। 1 এ শুধুমাত্র দেখ, তার মানে 1s থাকছে, তাই তো? এই যে 1s এ এবার কটা ইলেকট্রন থাকে? দুটো। দুটো। তাহলে একটা 1s আমি এখানে লিখেছি, আর একটা 1s আমি এখানে লিখেছি। তো এই একটা 1s এ একটা ইলেকট্রন ঢুকলো, একটা 1s এ ইলেকট্রন ঢুকলো। প্রথম পিরিয়ডে কটা এলিমেন্ট থাকে টোটাল? বানালেই হবে। দুটো। দুটো। ওই জন্য দুটো এলিমেন্ট থাকে। এবার দেখ, n যখন 2, তখন l এর ভ্যালু কত হচ্ছে? 0 আর 1। 0 আর 1। তার মানে তোর এখানে কি থাকছে? মানে সেকেন্ড সেলে কে থাকছে? 2s আর 2p, তাই তো? হ্যাঁ। 2s আর 2p তে টোটাল প্রত্যেকটা একটা করে তুই মানে ঘর সরছিস, রাইট হ্যান্ডে একটা করে যাচ্ছিস অ্যালং দা পিরিয়ড, তোর একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে। তাহলে 2s আর 2p তে মোট টোটাল ইলেকট্রন থাকছে কটা? মানে টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম? 8টা। 8টা। ওই জন্য দেখ, সেকেন্ড পিরিয়ডে কটা এলিমেন্ট থাকে? 8টা। 8টা থাকে। ওই জন্য সেকেন্ড পিরিয়ডে 8টা এলিমেন্ট থাকে। থার্ড পিরিয়ড দেখ, যখন n3 হলো, তখন l এর ভ্যালু কি আসছে? 0 1 2। এবার 0 এর জন্য কি হচ্ছে? 3s 3p 25 এর দুটো অনলাইন 3d। আমি তোমার পেয়ে গেছি। 3s এ কটা থাকবে? দুটো। 3p তে কটা থাকবে? 6টা। 3d তে কটা থাকবে? 10টা। তাহলে টোটাল থাকছে হচ্ছে 18টা। 18টা। থার্ড পিরিয়ডে কটা এলিমেন্ট থাকে? 25 তারিখে আমি দুটো দিয়ে দিয়েছি। তাহলে তোমার এটা তাহলে গন্ডগোলটা হচ্ছে। 18টা থাকে না, 25 তারিখ লিখেছে অনলাইন, 8টাই থাকে। 8টা থাকে। কেন 8টা থাকছে সেটাও লজিক্যাল। কি কি তুই আছে? দেখ,
এই যে 3D, তুই 3D টা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে কোথা থেকে, লক্ষ্য কর কোথা থেকে স্টার্ট হচ্ছে, ফোর্থ শেলে স্টার্ট হচ্ছে। দেখ এই তো 3D। কেন এরকম হচ্ছে? কারণ দেখ ওই 3D 4s অ্যানামলি, ওখানে কি হয় যে আগে 4s এ ইলেকট্রনটা ঢোকে, মানে 3D তে ঢুকতে গেলে আগে 4s এ তোকে টোল ট্যাক্স দিতে হবে, তবে তুই 3D তে ঢুকতে পারবি। তো n যখন 3, তখন তো তুই 4s এ আগে ঢুকতে পারছে না, তো 4s এ না ঢুকতে পারলে 3D তে ঢুকতে পারবে না। সেই জন্য ওইখানে কিন্তু মানে তোর মানে 3D টা ওই জায়গায় থাকবে না, মানে তো থার্ড পিরিয়ডে 3D থাকবে না, 3D থাকবে হচ্ছে ফোর্থ পিরিয়ডে। তো সেই জন্য এখানে থাকছে 8টা। এবার পরেরটায় দেখ, তো যখন n4 হচ্ছে তখন কে কে থাকছে, 4s থাকছে, 4p থাকছে, আর 3d থাকছে। এবার দেখ 2, 6টা, 10টা, 18, এখানে দেখ 18টা হয়। তারপরেরটায় কটা থাকবে বল তাহলে? তারপরেরটাতেও কি স্যার 18টাই থাকবে? হ্যাঁ, কারণ এখানে 5s এ 2টো, 4d তে 10টা, 5p তে 6টা, তো 18টা। তারপরেরটায় দেখ কি হচ্ছে, 6s এ কটা থাকছে, 2টো, 4f এ থাকবে হচ্ছে 14, 2 আর 14 হচ্ছে 16, 5d তে কটা থাকছে 10, 26, 6p তে কটা থাকছে 6, তার মানে 32। দেখ 6 পিরিয়ডে 32টা থাকে। সিমিলারলি দেখ 7 পিরিয়ডেও 32 এলিমেন্টস থাকছে। এই জন্য এলিমেন্ট গুলো এরম ভাবে থাকে। এরকম নয় যে হঠাৎ করে ওখানে 2টো থাকছে, ওখানে 8টা থাকছে, ওখানে 18টা থাকছে। এভরিথিং ইজ লজিক্যাল। পিরিয়ডিক টেবিল তো কি একটা বললি পড়া হয়েছিল, তুই এভাবে দেখেছিস কখনো পিরিয়ডিক টেবিল? না স্যার। আমাদের বলেছিল পিরিয়ডিক টেবিলে পুরো মানে 20 পর্যন্ত যতগুলো এলিমেন্টস আছে ওগুলো মুখস্থ করে রাখো। না, সেটা তোকে 30 অব্দি মুখস্থ করতে হবে, কিন্তু পিরিয়ডিক টেবিলের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে, তার মানে পিরিয়ডিক টেবিলটা দেখবি খুলবি এইদিকে, এই বাঁ দিকে যেটা, সেগুলো এস ব্লক বলে এইগুলো, আর এগুলো হচ্ছে এস ব্লক, আর এগুলো হচ্ছে পি ব্লক। হ্যাঁ, তো আর মাঝখানের গুলো এই যেগুলো, এইটা এটা হচ্ছে ডি ব্লক, আর এরা হচ্ছে এই এফ ব্লক, এফ ব্লক এলিমেন্ট। তো সে ব্লক কি বিষয় সেসব আসা যাবে, কিন্তু আগে তোকে মাথায় রাখতে হবে পিরিয়ডিক টেবিল কিন্তু তোকে ডাউন দা গ্রুপ মুখস্থ থাকতে হবে। আগে এস ব্লকটা আর পি ব্লক, এই দুটো কিন্তু এক সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলি। মানে ডাউন দা গ্রুপ মানে আমি বলছি ধর এস ব্লকের পিরিয়ডিক টেবিল সামনে কোনো বই থাকলে একবার খুলে দেখে নিতে পারিস, মানে না থাকলে অসুবিধা নেই। একদম বাঁ দিকে দেখবি এটা রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরম ভাবে। তো এইগুলো এস ব্লক চলে গেল, ডাউন দা গ্রুপ তোকে দেখতে হবে। আর ওদিকে পি ব্লক, যেটা বোরন গ্রুপ 13 থেকে স্টার্ট হচ্ছে, দেখবি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তারপর কার্বনের গ্রুপটা রয়েছে, গ্রুপ 18 মানে ইনার্ট গ্যাস দিয়ে শেষ হচ্ছে। এইটা আগে তৈরি করবি, তারপর মাঝখানে 3D 4D 5D সেগুলোও করতে হবে। কিন্তু এস ব্লক মানে তোকে মাথায় রাখতে হবে এই 3D 4D 5D মাঝখানে যেগুলো আছে এই ডোমেনের আগে, সেটা তো আমি বলে দেবো। আর এস ব্লক, পি ব্লক, এগুলো কিন্তু সব ডাউন দা গ্রুপ তোর মনে রাখতে হবে, নাহলে তুই কম্পিটিটিভে এই পিরিয়ডিক টেবিল থেকে যা কোয়েশ্চেন আসবে একটাও আনসার করতে পারবি না। ওটা কিন্তু তোকে অন্তত 5 থেকে 6 বার, 2 বার আগে দেখে লিখবি, তারপর 4-5 বার না দেখে লিখবি, তবে দেখবি তৈরি হয়ে যাবে। নাহলে মানে কয়েকবার লিখে নিলেই দেখবি তৈরি হয়ে যাবে, নাহলে করতে পারবি না। পিরিয়ডিক টেবিল তোকে ডাউন দা গ্রুপ মনে রাখতেই হবে, নাহলে তুই ট্রেন্ড ফলো করতে পারবি না। এস ব্লক আর পি ব্লকটা ডাউন দ্য গ্রুপ মনে রাখবো। হ্যাঁ, এস, পি আর ডি টাও, মাঝের ডি টাও দেখবি তোর কি সামনে পিরিয়ডিক টেবিল আছে? হ্যাঁ স্যার। ওখানে দেখ ওই যেটা শুরু হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু হয়েছে, এটা পেয়েছিস? এস সি, তার তলায় ওয়াই। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, তো ওই যে ওইখান থেকে ওইটা শুরু করবে, মানে এস সি ওয়াই, তার তলায় বোধহয় এল এ আছে নাকি? হ্যাঁ স্যার এলে। হ্যাঁ, এইরকম যেটা আছে, তারপর টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম, এইটা থেকে শুরু করে দেখ ওদিকে শেষ হচ্ছে ইয়ে অবধি, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। বুঝেছিস? এইটাও পুরো মনে রাখতে হবে ডাউন দা গ্রুপে। আচ্ছা স্যার।
এ ব্লকটা এখন কিছু করার দরকার নেই, তো এই এসপিডি আগে এসপিটা কর, তারপর ডিটা কর, নাহলে কিন্তু কোনো কোশ্চেন আনসার করতে পারবি না এই চ্যাপ্টারের কম্পিটিটিভে। আচ্ছা, তোদের আমি কিছু বেসিক ইনফরমেশন লিখিয়েছিলাম, মানে ধর ওই হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফিলিমেন্ট সবগুলো লিখিয়েছিলাম মনে হয় না? না স্যার, এরকম লেখা নেই। আপনি আগের দিন ওই অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 100 এলিমেন্টসের আইইউপিএস লিখেছেন। ঠিক আছে, তাহলে ওইগুলো লিখে রাখ, এই ইনফরমেশন গুলো সবসময় কাজে লাগবে প্রবলেম করতে। লেখ যে এক নাম্বারটা দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল এফ, ফ্লোরিন। তারপরেরটা লিখবি যে সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, সেটা হচ্ছে অক্সিজেন। তারপরেরটা লিখবি যে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, মানে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, এটা হচ্ছে সিজিয়াম। তারপরেরটা লিখবি মেটাল হ্যাভিং হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, সেটা হচ্ছে টাংস্টেন। স্যার এটা আরেকবার বলুন। মেটাল হ্যাভিং দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, ডাব্লিউএ, টাংস্টেন। তারপরটা লিখবি নন মেটাল হ্যাভিং হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, মানে পর্যায় সারণী সর্বাপেক্ষা গলনাঙ্ক বিশিষ্ট অধাতু, সেটা হচ্ছে কার্বন। স্যার লাস্টের আনসারটা কি বলুন? এবার কোন গ্রুপের গুলোকে কি বলে এই বেসিক আইডিয়া গুলো থাকার কথা, কিন্তু স্কুলের যা পড়ার অবস্থা আছে ছেড়ে দে, চাপ নিয়ে লাভ নেই, লিখেই ফেল ঝাড়াঝাট। গ্রুপ 1 বলে লেখ অ্যারো দিয়ে অ্যালকালি মেটালস, মানে ক্ষারীয় ধাতু। গ্রুপ 2 লিখবি অ্যালকালাইন আর্থ মেটালস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটালস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপর লিখবি গ্রুপ 15, সেটাকে বলা হয় নিকটোজেন্স, PNICTOGENS, নিকটোজেন্স। তারপরেরটা হচ্ছে গ্রুপ 16, ক্যালকোজেন্স। গ্রুপ 17, হ্যালোজেন্স। গ্রুপ 18, নোবেল গ্যাসেস, নিষ্ক্রিয় গ্যাস। আর একটা লিখবি গ্রুপ 3 প্লাস ল্যান্থানয়েডস, এদের বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস, বিরল মৃত্তিকা মৌল। রেয়ার আর্থ এলিমেন্টস, বিরল মৃত্তিকা মৌল। স্যার এটা আরেকবার বলুন। ল্যান্থানয়েড। গ্রুপ 3 প্লাস ল্যান্থানয়েডস মানে যেগুলো হচ্ছে এই 4F আছে, দেখবি লিখে দিয়েছে ওখানে 4F যেগুলো আছে, এই যে এলিমেন্ট গুলো এদেরকে বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়। তারপর লিখবি যে ওই lanthanides or lanthanoids or rare earth elements, lanthanides or lanthanoids or rare earth elements কত থেকে কত অবধি সেটা লিখে রাখবি, এগুলো মনে রাখতে হবে। এলিমেন্টস ফ্রম সিরিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 58 টু লুটেশিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 71। তারপর একটা লিখবি যে অ্যাক্টিনাইডস আর অ্যাক্টিনয়েডস, লিখবি এলিমেন্টস ফ্রম থোরিয়াম
90 to LR Lawrencium 103. আচ্ছা, তোরা আমার ওই বিয়ের ভিডিওটা দেখেছিলিস রে? কি বলে, ম্যাগনেটিক মোমেন্টের? এরকম কোনো ভিডিও তো পাইনি। বললো পাঠিয়ে দিতে, বললো যে তুই কি ইয়ে গ্রুপটা নেই টেলিগ্রাম না স্যার, ওই গ্রুপটাতে আমি নেই। বলেছি উনি আমায় লিংক পাঠাবেন। ওখানে পাঠিয়ে দিয়েছি। কেউ দেখিস নি বোধ হয়, না ওটা কেউ দেখে নিস, কিন্তু ফেলে রাখিস না, নাহলে রেজাল্ট হবে না। আচ্ছা, এটা হলো। তারপরেরটা লিখবি যে নোবেল মেটালস, ব্র্যাকেটে লিখে রাখবি যে মেটালস হ্যাভিং ভেরি লো রিঅ্যাক্টিভিটি। তারা হয় সিলভার, AU, প্ল্যাটিনাম and mercury. তারপর এটা লিখবি ট্রান্স ইউরেনিয়াম মেটালস, ট্রান্স ইউরেনিয়াম মানে এলিমেন্ট, ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট মানে এটা লিখে রাখবি এলিমেন্টস বিয়ন্ড ইউরেনিয়াম 92. স্যার একবার বলুন এটা ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টস, এলিমেন্টস বিয়ন্ড ইউরেনিয়াম ব্র্যাকেটে 92 ওড়িয়ে এটা লিখে রাখবি। তারপরে একটা লিখবি যে ব্রিজিং এলিমেন্টস, ব্রিজিং এলিমেন্টস সেটা হচ্ছে এলিমেন্টস অফ থার্ড পিরিয়ড, এলিমেন্টস অফ থার্ড পিরিয়ড। স্যার কি এলিমেন্টস? ব্রিজিং, BRIDGING। তারপর একটা লিখবি ডায়াগোনাল রিলেশনশিপ, ব্রিজিং এলিমেন্টটা একটু বলুন। এলিমেন্টস অফ থার্ড পিরিয়ড। তারপর একটা লিখবি ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশনশিপ বাংলাটা হচ্ছে কর্ণ সম্বন্ধ। সেট অফ এলিমেন্টস লাইক লিথিয়াম ম্যাগনেসিয়াম, এটা বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অ্যান্ড বোরন সিলিকন, এই তিনটে সেট মনে রাখবি। which though placed in different groups, which though placed in different groups so many similar physical and chemical properties স্যার এটা একটু বাংলায় বলুন, বাংলায় একটু বলুন। বাংলায় এই তিনটে ইয়ে সেটের লিখবি, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম আর বোরন সিলিকন, ঠিক আছে? বলে বলবি যে এই মৌল জোড়গুলি আলাদা পর্যায়ে অবস্থিত হলেও তাদের আকার প্রায় সমান হওয়ার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। Similar properties due to their almost similar size, মানে ব্যাপারটা কিন্তু এইরকম যে কার কার মধ্যে সিমিলার প্রপার্টিজ, লিথিয়ামের সঙ্গে কিন্তু বেরিলিয়ামের নয়, মানে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এটার কথাই বলা হচ্ছে। মানে লিথিয়ামটা দেখবি এইখানে রয়েছে গ্রুপ 1 এ, আর ম্যাগনেসিয়াম দেখবি গ্রুপ 2 এর এখানে রয়েছে। দেখ এরা ডায়াগোনালি রয়েছে, আলাদা গ্রুপে থাকা মানে আলাদা তোর প্রপার্টি হওয়ার কথা জেনারেলি, কিন্তু এইখানে এদের মানে এমন পজিশন গুলো হয়
তাতে মানে সাইজ বেড়ে সাইজ কমে গিয়ে মানে মোটামুটি একই রকম সাইজ হয়। এবং মাথায় আমরা আজকেই দেখবো যে পুরো ব্যাপারটা এই যে ডিফারেন্ট প্রপার্টি, অন্তত যে প্রপার্টি গুলো এনসিইআরটি সিলেবাসে আছে তা না, প্রায় সব প্রপার্টি মোস্টলি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ দ্য সাইজ অফ দ্য অ্যাটম। তুই অ্যাটমের সাইজ সম্পর্কে তোর যদি আইডিয়া থাকে, তুই যে কোনো জিনিসের প্রপার্টির অর্ডার তুই খুব সহজে করে দিতে পারবি। তো এখানে এদের সাইজটা কেন এই কথাটা বলা হলো যে ডিউ টু দেয়ার অলমোস্ট সিমিলার সাইজ, মানে এই জন্যই বলা হলো যে সাইজটা যেন তোর মানে কাছাকাছি হয়, সেজন্য তাদের ওই প্রপার্টি গুলো অলমোস্ট সিমিলার হয়। কেন হয় সেগুলো আমরা আজকে দেখবো আর কি। পিরিয়ডিক টেবিলটা এই যে মডার্ন, মানে যে কোনো পিরিয়ডিক টেবিল মডার্ন নাও লিখতে পারিস। এটা বেসিক, তার মানে কি কি এলিমেন্ট থাকা যায়, আমি তো পুরো ভাগটা ওখানে দেখিয়েই দিলাম। তো বেসিক 3 ধরনের, মানে সেটা যে এলিমেন্ট গুলো সেটা একটুখানি লিখে রাখ। যে এটা লিখবি যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, ঠিক আছে। তারপরটা লিখবি হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস, ট্রানজিশন এলিমেন্টস। তারপরটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস, তো এটা করে রাখলি। এবার কোনগুলো কি সেইটা একটু করে রাখিস, মানে এই তো যা পিরিয়ডিক টেবিল পড়া হয়েছে বাবু, এগুলো কোনগুলো কি বলতে বল দেখি। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস তো ফার্স্টের দুটো গ্রুপ, আর ওদিকে 13, 14, 15। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এস প্লাস এস ব্লক এলিমেন্টস প্লাস পি ব্লক এলিমেন্টস, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি, এস ব্লক কোনগুলো না, গ্রুপ 1 আর গ্রুপ 2 এটা লিখে রাখবি। আর পি ব্লক কোনগুলো না, গ্রুপ 13 টু গ্রুপ 18। তারপর ট্রানজিশন এলিমেন্টস কোনগুলো, তাহলে হচ্ছে ডি ব্লক যেগুলো, হ্যাঁ, তারা কত থেকে কত না, গ্রুপ 3 থেকে গ্রুপ 12। আর তারপর হচ্ছে এফ ব্লক, এফ ব্লকে ল্যান্থানাইডস যেগুলো বা ল্যান্থানয়েডস রাদার, তাদের হচ্ছে 4F। আর অ্যাক্টিনয়েডস তারা হচ্ছে 5F, ঠিক আছে। তো এই হলো গল্প। এবার ধর এরপরে যেটা যে ডিটারমিনেশন অফ পজিশন অফ এনি এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল, ডিটারমিনেশন অফ পজিশন অফ এনি এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল। Sir, determination of
পজিশন অফ এনি এলিমেন্ট ইন মডার্ন পিরিয়ডিক টেবিল, মানে বাংলায় হচ্ছে যে তোর আধুনিক পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয়। এখানে 1 নাম্বার এগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখ। ফার্স্ট পয়েন্টটা লিখবি যে পিরিয়ড নাম্বার অফ এনি এলিমেন্ট, কোন মৌলের পর্যায় সংখ্যা, পিরিয়ড নাম্বার অফ এনি এলিমেন্ট কোন মৌলের পর্যায় সংখ্যা ইকুয়ালস টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার of the outermost shell of that element, equals to principal quantum number of the outermost shell of that element. ওই মৌলের সর্ববহিস্থ কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ওই মৌলের সর্ববহিস্থ কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। স্যার আরেকবার প্রথম থেকে বলুন। কিসে বল, বাংলায় না ইংলিশে বল? ইংলিশে। তোর ওই পিরিয়ড নাম্বার অফ এনি এলিমেন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ দ্য আউটারমোস্ট শেল লিখতে পারিস, আউটারমোস্ট অরবিটাল লিখতে পারিস, একই ব্যাপার, অফ দ্য আউটারমোস্ট অরবিটাল অফ দ্য এলিমেন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা লিখবি যে the last electron of any element enters into the S subcell, S orbital, if the last electron of any element enters into the S orbital, যদি কোন মৌলের এস কক্ষকের শেষ ইলেকট্রনটি, এই কোন মৌলের শেষ ইলেকট্রনটি এস কক্ষকে প্রবেশ করে, যদি কোন মৌলের শেষ ইলেকট্রনটি এস কক্ষকে প্রবেশ করে, দেন দ্য এলিমেন্ট বিলংস টু এস ব্লক, তবে ওই মৌলটি এস ব্লকভুক্ত, স্মল এস লিখবি, তবে ওই মৌলটি এস ব্লকভুক্ত, দেন দ্য এলিমেন্ট বিলংস টু এস ব্লক। সিমিলারলি ওই একই রকম ভাবে মানে আরো তিনটে লিখে রাখ, তোরা নিজেরা করে ফেল, যে যদি লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে ঢোকে, পি কক্ষকে আসে, তাহলে সেটা পি ব্লক, যদি লাস্টেরটা ডি তে আসে তাহলে ডি ব্লক, লাস্টেরটা এফ এল এফ ব্লক। লিখে ফেল এটা একটুখানি, 1 মিনিট। এবার লেখ নেক্সট পয়েন্টটা, ফর এস ব্লক এলিমেন্ট, ফর এনি এস ব্লক এলিমেন্ট, কোন এস ব্লক ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ নাম্বার ইকুয়ালস টু, গ্রুপ সংখ্যা ইকুয়ালস টু
number of electron present in the outermost s orbital of the element. Number of electron present in the outermost s orbital of the element. মৌলটির সর্ববহিস্থ s কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। মৌলটির সর্ববহিস্থ s কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। স্যার এস অরবিটালের পর কি বললেন? outermost s orbital of the element. স্যার লিখেছি। এবার যে ফর পি ব্লক এলিমেন্ট ওই ইয়েটার ক্ষেত্রেই লিখবি যে কোনো পি ব্লক ওই পয়েন্টের মধ্যেই ফর কোনো পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নাম্বার গ্রুপ সংখ্যা ইকুয়ালস টু 10 প্লাস নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট in the outermost s orbital plus number of electrons present in the outermost p orbital. 10 plus সর্ববহিস্থ s কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা প্লাস সর্ববহিস্থ p কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। নেক্সট লিখবি যে ফর এনি ডি ব্লক এলিমেন্ট কোন ডি ব্লক ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ নাম্বার ইকুয়ালস টু গ্রুপ সংখ্যা ইকুয়ালস টু number of electrons present in the outermost d orbital সর্ববহিস্থ d কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা প্লাস number of electrons present in the outermost s orbitals সর্ববহিস্থ s কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তারপর লিখবি ফর এনি এফ ব্লক এলিমেন্ট কোন এফ ব্লক ভুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ নাম্বার ইজ অলওয়েজ 3 গ্রুপ সংখ্যা সর্বদা 3 and period number is either 6 ব্র্যাকেটে লিখে রাখবি যে ফর ল্যান্থানয়েডস ফর 4f ল্যান্থানয়েডস লিখবি এবং পর্যায় সংখ্যা 4f ল্যান্থানয়েড গুলির ক্ষেত্রে 6 or 7 for 5f actinoids 5f actinoid গুলির ক্ষেত্রে 7। স্যার এটা প্রথম থেকে আরেকবার একটু বলুন। বাংলা না ইংলিশে বল? স্যার বাংলা। স্যার একবার ইংলিশেও বলবেন।
ফর এনি এফ ব্লক এলিমেন্ট, কোন এফ ব্লক যুক্ত মৌলের ক্ষেত্রে গ্রুপ নাম্বার ইজ অলওয়েজ 3, গ্রুপ সংখ্যা সর্বদা 3। আর লিখবি যে ফর 4f ব্র্যাকেটে না পিরিয়ড নাম্বার ইজ ইদার 6, পর্যায় সংখ্যা হয় 6, মানে 6 কার ক্ষেত্রে হয় সেটা বলেছিলাম যে তোর ওই 4f ল্যান্থানয়েড মৌলগুলির ক্ষেত্রে, অথবা 7 সেটা হচ্ছে 5f অ্যাক্টিনয়েড মৌলগুলির ক্ষেত্রে। ইদার 6 ফর 4f ল্যান্থানয়েডস or 7 for 5f actinoids. আচ্ছা, এবার আমরা এটার অ্যাপ্লিকেশনে চলে আসি। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিসও বলা, দেখ এটা একটুখানি লক্ষ্য করে দেখ যে তোর nth যখন শেল হবে তাতে n সাবসেল থাকছে, ns সাবসেল থাকছে, ns সাবসেল, np সাবসেল থাকছে, কিন্তু n-1d সাবসেল থাকছে আর n-2f সাবসেল থাকছে। এটা বুঝতে পারলি? লাস্ট এক্সাম্পলটা দেখ, লাস্ট দুটো বা তার আগেরটা দেখলেই বুঝতে পারবে। লাস্টেরটা তোর এটা কি হচ্ছে, তোর n এর মানে ওখানে 7 আছে, দেখ n এর ভ্যালু তো 7 পিরিয়ড, তাহলে ওখানে তার মানে কি হচ্ছে 7s থাকছে 7 পিরিয়ডে, ns মানে 7 পিরিয়ডে দেখ 7s থাকছে, আর কে থাকবে 7p থাকবে, কিন্তু d থাকবে হচ্ছে দেখ 6d, আর f থাকবে হচ্ছে 5f। এইটা বোঝাতে চাইছি। বুঝতে পারলি কি এই জায়গাটা? হ্যাঁ স্যার এই জায়গাটা আরেকবার বলুন, বুঝতে পারি। যে কোনো একটা নেই, ধর আমি আমার বক্তব্য হচ্ছে যে তোর তুই n এর ভ্যালু যখন 2, মানে n2 মানে কি এখন তো বুঝতে পারছি, ওটা হচ্ছে সেকেন্ড কি ওটা পিরিয়ড, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওখানে বলেছি আমি ns পেলে, তার মানে n এর ভ্যালু যখন 2, তাতে বলছি ns সাবসেল থাকবে, তার মানে 2s থাকবে, আর কি বলেছি 2p থাকবে, 2p থাকবে, কিন্তু দেখ n-1d, n-1d মানে কি, এখানে 1d তো হতে পারে না, ওটাও থাকবে না, আর ওখানে দেখ n-2f, n-2 ভ্যালু এখানে কত হবে, n যদি 2 হয় 0f, তো 0f এর তো কোনো এক্সিস্টেন্সই নেই, 1d এরও এক্সিস্টেন্স নেই, তো সেকেন্ড পিরিয়ড তাহলে শুধু 2s আর 2p থাকছে। তো এরকম ভাবে তুই ধর এই পিরিয়ডটা 6 পিরিয়ড, তো 6 পিরিয়ডে কি থাকছে 6s থাকছে, 6p থাকছে, এবার দেখ তার থেকে একটা কম d আছে, 5d থাকছে, আর তার থেকে একটা কম f আছে, দেখ 4f থাকছে 6 পিরিয়ডে। এইটাই বোঝালাম, বুঝতে পারলি কি? হ্যাঁ স্যার। এবার ওই পিরিয়ড টেবিলে ওদের ওই অবস্থান নির্ণয় যেটা, সেইটা ধর তোকে বললো সোডিয়ামের কোথায় থাকবে, যাই দিক না কেন তোর প্রথম কাজটাই হবে খেয়াল রাখবি ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা। জেড ভ্যালু হয় 11 অ্যাটমিক নাম্বার,
তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে 1s2 2s2 2p6 3s1। একটা একটা করে পয়েন্ট এবার যেগুলো লিখিয়েছি চলে আয়। প্রথমে দেখ আমি তোকে বলেছি পিরিয়ড নাম্বার, পর্যায় সংখ্যা, সেটা কি বলা আছে দেখ, লাস্ট শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, শেষ কক্ষকের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কি হবে এটা? 3 এটা 3s। তার মানে এখানে এর পিরিয়ডটা হয়ে গেল, পর্যায় হয়ে গেল 3। এবার তোকে ব্লক দেখতে হবে, বলেছি লাস্ট ইলেকট্রনটা যেখানে ঢোকে সেটাই ব্লক। তাহলে এটা গ্রুপ মানে তোর পিরিয়ড 3 হলো, পিরিয়ড 3 এস ব্লক হলো। আর এবার বলেছি দেখ এস ব্লকের ক্ষেত্রে কি বলা আছে, লাস্ট এস অরবিটালে যটা ইলেকট্রন থাকবে একটা আছে, তার মানে সেটাই তার গ্রুপ নাম্বার, তাহলে এটা হবে গ্রুপ 1। বাস এটাই। ধর তোকে দিল অক্সিজেন, অক্সিজেনে 8খানা ইলেকট্রন থাকে, তাহলে কি করবো আমরা 1s2 2s2 2p4। তাহলে আগে পিরিয়ড বল, পিরিয়ড 2 কি হবে লাস্টে 2। আচ্ছা ব্লকটা পি ব্লক পি ব্লক, লাস্টে পি আছে। এবার পি ব্লক হলে কি হয় বলেছি দেখ, গ্রুপটা আগে 10 লিখতে হবে, প্লাস লাস্ট এস এর টোটাল ইলেকট্রন মানে 2s, লাস্ট এস মানে এটা দুটো, প্লাস লাস্ট পি ইলেকট্রন 4টে, তার মানে গ্রুপ 16 হলো। তারপর ধর তোকে দিল নিকেল, নিকেলে থাকে হচ্ছে 28টা। 28টা মানে কি হবে, 3d8 আর 4s2। হ্যাঁ 3d8 এটা। এবার তাহলে এর পিরিয়ড কি হবে, 4 হবে। হ্যাঁ লাস্ট যেটা থাকবে, লাস্ট যেটা এইটা 4, পিরিয়ড 4 হলো। এবার ব্লক এস ব্লক লাস্টে ঢুকছে কোথায়, লেখা হচ্ছে এইটা, এটাই তো 3d4s অ্যানামলি না, এই জায়গাটাই তো পি ব্লক লাস্ট ঢুকছে 4s এর পর তো 3d তে ঢোকে না, তো তার মানে এটা ডি ব্লক হবে। আর ইয়ে কি হবে বলেছি দেখ, গ্রুপ লাস্ট ডি এর ইলেকট্রন মানে 8টা, প্লাস লাস্ট এস এর ইলেকট্রন মানে 10 হবে। হয়ে গেল। এবার ধর তোকে বললো টাইটেনিয়াম 22টা থাকছে, তাহলে 4s2 আর 3d2। 3p, তাহলে একই পিরিয়ড 4 হবে, ডি ব্লক হবে, আর গ্রুপটা হয়ে যাবে 2 + 2 4, গ্রুপটা 4 হয়ে যাবে। তারপর ক্লোরিনটা কতটা, 17টা থাকে। স্যার হয়ে গেছে।
কোথায় কোথায় কত মানে এটা বল কি হলো তাহলে? পিরিয়ড 3, ব্লক পি আর গ্রুপ 17। হ্যাঁ, ঠিক আছে, সবার হয়েছে তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইবার দেখ আমরা একটা বেসিক ওই যে ট্রেন্ড গুলো সেইটা করবো আর কি, যে কিরকম ভাবে ট্রেন্ড ওয়াইজ প্রপার্টি গুলো, মানে এইটা একটা বড় পার্ট রয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি, সেই প্রপার্টি গুলোর অ্যালং দা পিরিয়ড মানে পর্যায় বরাবর আর ডাউন দা গ্রুপ শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ করে। তো সেটা আমি একটা জিনিস বলি, আজকে আমি জেনারেল ডিসকাশনটা করাচ্ছি, দেখি পিরিয়ডিক টেবিল কিছু জায়গাতে অবশ্যই একটু এদিক ওদিক আছে, সেই জায়গাগুলো আর একটা দিনও স্যার মানডেতে আপনার ক্লাসটা কটা থেকে? ওই ধর 7:30 থেকে 7:45-র মধ্যে শুরু করবো। ওকে স্যার। স্যার 8টা দিয়ে শুরু করতে পারবেন? আমার তারপরে থাকে তো আমি 7:45-টার দিকে করবো, 7:45-টা মানে 7:45-টায় লিঙ্ক পাঠাতে ওই ঢুকতে শুরু হতে হতে ওরকমই হয়ে যায় প্রায়। আচ্ছা স্যার, ঠিক আছে। তো এইখানে আজকে আমি তোদের ওই দিনকে তো ওই ক্লাসটা করবি, ওখানে একটা জেনারেলাইজ ডিসকাশন আমি করাবো এই ইলেকট্রোনেগেটিভিটি বা কিছু ধর পিরিয়ডিক টেবিলের কিছু বেসিক জায়গা এগুলোর উপর, তো সেটা সুবিধেই হবে। কিন্তু আজকে আমি একটা জেনারেল ট্রেন্ড বলে দিচ্ছি যে তুই কিভাবে এই প্রপার্টি যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো কিভাবে মনে রাখবি। এই মনে রাখার ফ্রেমটাকে একটা আমি কমন ফ্রেম নেবো, সেটাকে না অ্যাটমিক সাইজ। এই বেসিক বোঝানোটায় তোর অ্যাজ সাচ লেখার কিছু দরকার নেই, যেটুকু লেখার দরকার আমি বলে দেবো, মানে জাস্ট মানে ফিলোসফিটা খেয়াল রাখবি, তাহলেই তুই যে কোনো জিনিস মানে ট্রেন্ড করে দিতে পারবি। দেখ অ্যাটমিক সাইজের গল্পটা কি হয়, ধর তোরাই আমাকে বল, আমি আগে অ্যালং দা পিরিয়ডের গল্প দেখছি, অ্যালং দা পিরিয়ডের গল্প। তো দেখ আমি তোদের এই যে তার আগে তোরা 1 মিনিট সময় নিয়ে একবার দেখে নে যে কিভাবে পিরিয়ডিক টেবিলটা তৈরি হয়েছে, মানে যে আমরা যেটা আজকে প্রথম দিকেই পড়ালাম যে কিভাবে পিরিয়ডিক টেবিল কেন 8টা, কেন 18টা, কেন 32টা, সেই কোয়ান্টাম নাম্বার ওয়াইজ কিভাবে আসছে, এইটা একটু তোরা 1 মিনিট সময় নিয়ে একটু বুঝে দেখে নে, 2 মিনিট সময় নিয়ে, তাহলে জিনিসটা বুঝবি, দেখবি আরো বেটার ফিল করতে পারবি। স্যার একটু বল বল। একটু উপরে নিয়ে যাবেন যেখান থেকে আপনি পুরো স্টার্ট করেছিলেন। হ্যাঁ স্যার, এখানে।
স্যার 4s 4p 4d 4f এ কটা থাকতে পারে ইলেকট্রন? 4f এ হ্যাঁ স্যার 4f এ। যে কোনো এফ এই তো কটা থাকতে পারে, এটা একই 4f 5f বলে তো কিছু নয়। এফ এ বক্স থাকে কটা? চর্চা কম করছিস, চর্চা কর, নালে কিন্তু কম্পিটিটিভ তোরা ব্যাচটা তোরা খারাপ নস, কিন্তু তোদের মতো ছেলে মেয়ে প্রচুর। এইরকম পড়াশোনা চর্চা যদি না করিস দেখবি 8-9 হাজারের আগে আর র্যাঙ্ক আসতে পারবি না। মানে 500-600-র মধ্যে নিয়ে আসতে গেলে প্রচুর চর্চা করতে হয়। আগের দিন তো ডিটেল বলা হয়েছে, চর্চা না করলে র্যাঙ্ক আসবে না, বোর্ড হয়ে যাবে। এফ এ দেখবি, আমি তো সেই বললাম না, 7টা কোয়ান্টাম নাম্বার থাকে, তাই 7টা বক্স, প্রত্যেকটা বক্সে 2টো ইলেকট্রন, তাহলে টোটাল 14টা ইলেকট্রন থাকে যে কোনো এফ এ, সেটা 4f হোক 5f হোক 8f হোক। করছিস কম, সেই জন্য এরকম হচ্ছে। পড়া চর্চা রাখবি, নাহলে মানে কম্পিটিটিভ ইয়ে করতে পারবি না। আমার ব্যাচ, ওই যে সোমবারে আমার যেটা নিজস্ব ব্যাচ, ওই ব্যাচটা জয়েন করলে বুঝতে পারবি কি ধরনের ছেলে মেয়ে পড়ে। তুই না ওই ব্যাচটা অ্যাটেন্ড করলে বুঝতে পারবি। সেদিনকে হয়তো অত থিওরিটিক্যাল জিনিস আমি পড়াবো, মানে খুব বেশি অ্যাপ্লিকেশন, এমসিকিউ এর সময় বুঝতে পারবি, দেখবি ইয়ে করতে পারবি না, মানে ধরতেই পারবি না তুই যদি চর্চায় না থাকিস। ওই ব্যাচটা মানে শুধু শুধু জয়েন করা হবে, ক্লাস করলে বুঝতে পারবি, একদম আপডেটেড থাকবি যা যা পড়াচ্ছি, নাহলে কিছু বুঝতে পারবি না। পিরিয়ডিক টেবিল ভালো করে দেখে জয়েন করবি। মোটামুটি সোজা সবাই পড়েছিস, কিন্তু পড়া যে কিছুই হয় না, যা পড়িস সে তো বুঝতে পারিস। তো ওটা এফ, যে কোনো এফ, সেটা 4f 8f 5f কিছু ব্যাপার নেই। বুঝতে পারলি? জিজ্ঞেস করলি যে। হ্যাঁ স্যার। তো এবারে বক্তব্য হচ্ছে, তাহলে দেখ, যখন আমি আগে ভাবছি অ্যালং দা পিরিয়ডের কথা, এখন 3:44 বাজে, 4:15 মিনিট সময় নেবো। 15 মিনিট সময়ের মধ্যে যা যা ট্রেন্ড আছে এনসিইআরটি সিলেবাসে, সেটাই ধর এই চ্যাপ্টারটার 85%ও বলবো না, 87-8%, 4-5% পড়ানো হয়ে গেছে। মানে 90% আমি 15 মিনিটের মধ্যে, 92-3% 15 মিনিটে শেষ হয়ে যাবে। বাকি যেগুলো এক্সেপশন, এদিক ওদিক জায়গা, জেনারেল ট্রেন্ড বাদ দিয়ে যেটা এক্সেপশনাল জায়গা, সেটা আর একদিন একটুখানি ছোট করে বলতে হবে, কিন্তু জেনারেল এই ব্যাপারটা হয়ে যাবে। এই লজিকে করে এবার এনসিইআরটিটা বা যার যেটা টেক্সট বই সেটা ভালো করে থরো পড়ে নিবি। এটা ভালো করে পড়বি, তাহলেই বুঝতে পারবি। দেখ, অ্যালং দ্য পিরিয়ড যখন তুই দেখ, যখন প্রথমে n = 1, মানে অ্যালং দ্য পিরিয়ডে, তাহলে একটা জিনিস বল, তোদের কি মনে হয় যে লাস্ট যে শেলটা সেটা কি ইনট্যাক্ট থাকছে না চেঞ্জ করছে? ঠিক বুঝতে পারলাম না। লাস্ট শেলটা মানে অ্যালং দ্য পিরিয়ডে, কোনো ধর এলিমেন্ট গুলো পর পর অ্যালং দ্য পিরিয়ড আছে, তো এলিমেন্ট গুলোর অ্যালং দ্য পিরিয়ডের যে লাস্ট শেলটা, সেই শেলটা কি সবার সেম নাকি ডিফারেন্ট? স্যার সবার সেম। আরে ডিফারেন্ট কি করে হবে? ওটাই তো লজিক। ব্যাপারটা তুই ভালো করে বোঝার চেষ্টা কর, মানে চিন্তাগুলোকে ঠিক করে করবি যে কেন লাস্টেরটা আলাদা হবে, এক হবে কেন, আলাদা কেন হবে না। তুই এন এর ভ্যালু এক, ব্যাপারটা কি? এটা তো দুম করে পিরিয়ডিক টেবিল হয়নি যে তোর একদিন রাত্রিবেলা কেউ স্বপ্ন দেখলো পিরিয়ডিক টেবিল এরকম করে সাজানো আছে তাই সাজিয়ে দেওয়া হলো, বা যখন যে এলিমেন্ট পাচ্ছে খাবলে খুবলে ওরকম ভাবে লিখে দিচ্ছে। পুরো তো লজিক্যাল জিনিসটা, ম্যাথমেটিক্স ছাড়া কিছু নেই এখানে, কেমিস্ট্রি কিছু নেই। তো এক মানে ওটা বোঝাচ্ছে যে ওর আউটার যে শেলটা সেটা সবসময় তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তো সেটা লাস্ট, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি সেম থাকে, তার মানে সেখানে কি শেল কখনো আলাদা হতে পারে? বুঝতে পারলি না? পারলি না? স্যার পারলাম। এইবারে তোর কি হচ্ছে, তাহলে শেলটা দেখ ইনট্যাক্ট থাকছে। এবার একটা জিনিস মাথায় রাখবি যে আমরা এটা প্রথমে অ্যাটমিক সাইজ দেখছি। হোয়াট ইউ মিন বাই অ্যাটমিক সাইজ, মানে সেটা কিভাবে ডিটারমাইন করা হয় না, ধর একটা নিউক্লিয়াস রয়েছে পজিটিভলি চার্জ, এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা, সেটা তার আউটার মোস্ট শেল যেটা রয়েছে, আউটার মোস্ট শেল আমি বলছি, তার আগেও রয়েছে, সেগুলো আমি কনসিডার করছি না। লাস্ট শেলের যে ইলেকট্রনটা, সেটার সঙ্গে এর যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তার রেডিয়াস। মানে লাস্ট শেলের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা তার রেডিয়াস, ওটাই দিয়ে তার সাইজটা ডিটারমাইন্ড হয়। কারণ ওটা যত বড় হবে তত সাইজ বড় অ্যাটমিক, ওটা যত ছোট হবে রেডিয়াসটা তত সাইজ ছোট।
তাহলে এবার এই সাইজটা কার উপর ডিপেন্ড করে? মেনলি ডিপেন্ড করে কি, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ আর ওই আউটার মোস্ট শেলের যে একটা ইলেকট্রন, ধর ইলেকট্রন 5টা থাকতে পারে, কিন্তু যখন কনসিডারেশন করা হয় ম্যাথমেটিক্যালি তখন ধরা হয় আউটার মোস্ট শেলের একটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে পুলিংটা, সেটা একটা ইলেকট্রনের সঙ্গে থাকতে 3টে পারে, 1টা পারে, 4টে পারে, যা খুশি, কিন্তু একটা ইলেকট্রনের সঙ্গেই কনসিডারেশনটা করা হয়। নাহলে তো তুই সেম রেফারেন্স ফ্রেম আনতে পারবি না। তাহলে তুই সেম রেফারেন্স ফ্রেম না হলে কি করে তুই বলতে পারবি যে তাদের সাইজটা বেশি কম হচ্ছে ইত্যাদি বৃত্তান্ত। তো হোয়াট এভার, এখানে যেটা বুঝতে হবে যে তাহলে এই যে মানে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আর পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, তাদের মধ্যে কি কাজ করবে? মেন যেটা কাজ করবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাক্টিং ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল। বেশ, এবার এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটা দুটো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করবে। তো এইটাও তোরা করেইছিস মনে হয়, নাকি করেছিস না এটা? না স্যার। আচ্ছা বেশ, ছেড়ে দে তাহলে, পড়িস নি যখন তখন পড়িস না। সেটা কুলম্বের ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুলম্ব কি পড়িস নি? তো ছিল না 9 10-এ? টেনে ছিল। ব্যাপার কথা তো হোয়াট এভার, তুই ওখানে না, ওটা যদি ল, আমি যাবো না, আমি আরো জেনারেল যাবো। ল থাকলে যে ল জানিস সে আরো সহজে বুঝতে পারবি, যে জানিস না আমি তার জন্য ভেবে বলছি সেও বুঝতে পারবি, কোনো অসুবিধা নেই। এবার বক্তব্য হচ্ছে তোর কমন সেন্স বলে দেবে যে ল জানছিস না। একটা কি হচ্ছে, তুই দেখ ডিস্টেন্সটা ইনট্যাক্ট থাকছে, তাই তো? লাস্ট শেলটা অ্যালং দা পিরিয়ড যখন মুভ করছিস, মানে লাস্ট শেলটা যদি ফিক্স থাকে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্সটা ফিক্সড। চেঞ্জ কি হচ্ছে দেখ, একটা করে ইলেকট্রন ওদিকে অ্যাড হচ্ছে আর একটা করে প্রোটন অ্যাড হচ্ছে নিউক্লিয়াসে, কারণ তবেই তো জিনিসটা নিউট্রাল থাকবে। এই যে ইলেকট্রন আর প্রোটন অ্যাড হচ্ছে, মানে প্রোটন যে অ্যাড হচ্ছে, ইলেকট্রনের অ্যাড ধরবো না এখানে, কারণ ইলেকট্রনের অ্যাড ধরবো না মানে ইলেকট্রনের অ্যাড কোনো আলাদা ইম্প্যাক্ট তৈরি করবে না, বিকজ একটা ইলেকট্রনের সঙ্গেই অ্যাট্রাক্টিং ফোর্সটাকে কনসিডার করা হয়, সেই কারণে কোনো ইম্প্যাক্ট কাজ করবে না। বেশ, এবার যেটা হবে সেটা হচ্ছে যে তোর তাহলে দেখ, তুই যত রাইটে মুভ করছিস, ডান দিকে যত যাচ্ছিস, তত কি হচ্ছে, পজিটিভ চার্জের এক্সটেন্টটা বাড়তে বাড়তে গেছে। নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ সেটা ফিক্স রয়েছে, আর কে ফিক্স রয়েছে, ডিস্টেন্সটা ফিক্স রয়েছে, কারণ লাস্ট শেলটা ইনট্যাক্ট থাকছে। তাহলে অ্যাট্রাক্টিং ফোর্স তাদের মধ্যে বাড়বে না কমবে? স্যার বাড়বে। কোনো কারণ নেই, প্লাস চার্জের পরিমাণটা যদি বাড়তে বাড়তে যায়, তাহলে কি মাইনাসটাকে সে টানবে বেশি? নয়, বাড়বেই তো। বাকি কি বুঝতে পারলি না তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাট্রাক্টিং ফোর্সটা বাড়ে, তাহলে কি হবে, সাইজটা স্কুইজড হয়ে যাবে। যদি টানতে থাকে ভেতর দিকে নিউক্লিয়াসটা, আউটার মোস্ট শেলটাকে, তাহলে সাইজটা তো ছোট হতে হতে যাবে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয় না, সাইজটা অ্যালং দা পিরিয়ড সাইজ ডিক্রিজেস, ঠিক আছে? আর ডাউন দা গ্রুপ ইনক্রিজ। হ্যাঁ, কেন হচ্ছে এখানে মেন যে কনসেপ্টটা খেয়াল রাখবি একটা, এবার তোরাই বুঝতে পারবি। দেখ পরের যে পিরিয়ড, সেখানে কি হলো, n = 2, তো তার মানে তুই যখন এটার পরে এটায় নামছিস, তখন দেখ লাস্ট শেলটা একটা বেড়ে গেছে, তাই নয় কি? তারপরে যখন আর একটায় নামলি, তখন দেখ লাস্ট শেল আর একটা বেড়েছে। তার মানে তুই দেখ যত পরে নিচের দিকে নামছিস ডাউন দা গ্রুপ, তাহলে এক মানে আউটার মোস্ট শেল একটা একটা করে অ্যাড হচ্ছে। তো একটা করে অ্যাড হওয়া মানে আউটার মোস্ট শেলের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা এখন কি হচ্ছে, যত ডাউন দা গ্রুপ যাওয়া হচ্ছে, বাড়ছে না কমছে? যদি বাড়ে, তো তাহলে ওদের মধ্যে অ্যাট্রাক্টিং ফোর্স যেটা কাজ করবে সেটা কমবে না বাড়বে? কমন সেন্স কি বলে? কমবে। তো যদি টানে কম, তার মানে ও তো ভেতর দিকে কম টানছে, তাহলে ওর সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে ডাউন দা গ্রুপ সাইজ ইনক্রিজেস। এই যে দুটো জায়গা, এটা আমরা মনে রাখলাম।
আমি পুরো বুঝিয়ে দিলাম। এবার পরপর ট্রেন্ড গুলো দেখ, যে যে প্রপার্টি গুলো আছে। একটা আছে তোর ইলেকট্রন, তো প্রথমটা আছে ধর ইলেকট্রন ওটা পরে করো, প্রথমে ইয়েটা কর, আয়নাইজেশন এনথ্যালপি আর আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন এনথ্যালপি বাংলাটা হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। আয়নাইজেশন এনথ্যালপি THALPY ENTHALPY और आयनाइजेशन पोटेंशियल। এনথ্যালপি মানে এখন ক্রুড সেন্সে সহজ হিসেবে মাথায় রাখবি এনার্জি, কিন্তু ডিফারেন্স আছে, সেটা আমরা থার্মোডাইনামিক্স যখন পড়বো তখন দেখবো। আপাতত এটা মাথায় রাখিস। তো এই জিনিসটা কি বলে, আগে ডেফিনেশনটা আমরা চলে আসি। একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটা আইসোলেটেড হবে আর গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, মানে বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এবার এই অবস্থায় ওই যে এলিমেন্টটা, তার আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বার করতে হচ্ছে, এলিমেন্টটার সর্বস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে হচ্ছে। বেশ, তাহলে কি তৈরি হবে? করেসপন্ডিং ক্যাটায়ন তৈরি হবে। এবার এই যে প্রসেসটা হলো, একটা এলিমেন্ট তার একটা আইসোলেটেড অ্যাটমের গ্যাসিয়াস স্টেটে একটা বিচ্ছিন্ন পরমাণুকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, তার সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে, করে সেটাকে ক্যাটায়নে পরিণত করতে যে এনার্জিটা লাগে সেটাই হচ্ছে তার আয়নাইজেশন এনথ্যালপি। তার মানে এইটাই হলো এখানে যে এনার্জিটা লাগবে সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা এনথ্যালপি। বেশ, আমি চলে আসবো শান্তনুর কাছে। শান্তনু তো নাকি? তুই আমাকে বল, ধর লেফট টু রাইট যদি আমি যাই, বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে আয়নাইজেশন এনথ্যালপি কিভাবে চেঞ্জ হবে? আমি তোকে হেল্প করছি, পুরো ব্যাপারটাই দেখ সাইজ দিয়ে মুভ করবো। আগে আমার বল যে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে সাইজটা কি করছে, বাড়ছে না কমছে? এই ডিক্রিজ করে। তাহলে আউটার মোস্ট যে সেলটা, তার উপর যে ইলেকট্রন, এই তার উপর যে নিউক্লিয়াস, তার পুরিটা বাড়ছে না কমছে? কি যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত সর্বস্থ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে পুলিং হচ্ছে, যে আকর্ষণ বলটা, সেটা বাড়ছে না কমছে? মানে সাইজটা কমে তাহলে ব্যাপারটা কমছে, বাড়ছে তো? হ্যাঁ। যদি বাড়ে তার মানে যতটুকু ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রন গুলো, সর্বস্থ কক্ষের ইলেকট্রন গুলো লুজলি হেল্ড আপ না টাইটলি হেল্ড আপ? শক্তভাবে ধরা আছে না আলগা ভাবে ধরা আছে? টাইটলি হেল্ড আপ। তাহলে ইলেকট্রনকে যদি টাইটলি হেল্ড আপ থাকে তাহলে সেটাকে বার করতে বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? বেশি এনার্জি লাগবে। এই যে এনার্জিটা লাগবে এটাই তো আয়নাইজেশন এনথ্যালপি বা আয়নাইজেশন এনার্জি, আমি এইমাত্র বললাম, তাই তো? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে অ্যালং দ্য পিরিয়ড? আয়নাইজেশন এনথ্যালপি বাড়বে। হয়ে গেল। আচ্ছা, এবার
ওই মৌমি তুই বলে ফেল ডাউন দ্য গ্রুপ তাহলে কি হচ্ছে? স্যার ডাউন দ্য গ্রুপে তাহলে কমবেই। আপনি লজিকটা বল কিভাবে হচ্ছে, পরপর ফটাফট তাড়াতাড়ি। স্যার কেন কি ওই ডাউন দ্য গ্রুপ তো সাইজটা ইনক্রিজ করছে, তো তার জন্য তো ইলেকট্রন গুলো আরো বেরিয়ে আসছে বাইরের দিকে, মানে বড় হয়ে যাচ্ছে সাইজটা, তো ওকে আর লজিক করাম না, তুই বলবি যে সাইজটা বড় হচ্ছে তার মানে আউটার মোস্ট, তারপরেই অ্যাট্রাকশনের জায়গায় চলে আসবি, তার মানে অ্যাট্রাকশন ফোর্সটা কমছে না বাড়ছে? কমে যাচ্ছে, তাই তো এনার্জিটা কম লাগে। হ্যাঁ, তার মানে কি ইলেকট্রন গুলো আলগাভাবে ধরা আছে, তাই তো, লুজলি হেল্ড আপ। হ্যাঁ, তাহলে সেটা বার করতে কম এনার্জি লাগবে, তাহলে ডাউন দ্য গ্রুপ কি হবে? ডিক্রিজ করে যাবে। হলো। নেক্সট আমরা পরের প্রপার্টিটায় চলে আসবো, যেটা এনসিইআরটি তে আছে, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথ্যালপি। লিখে ফেল, তড়িৎ আসক্তি বা তড়িৎ গ্রহণ এনথ্যালপি। ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথ্যালপি। তো এইখানে বক্তব্য হচ্ছে যে ধর ওই আবার একটা এলিমেন্টই আছে, সেটা আইসোলেটেড গ্যাসিয়াস স্টেটেই আছে। এবার বেসিক্যালি যেটা করছে, ও একটা ইলেকট্রন টেক আপ করছে, আগেরটা দেখ রিলিজ করেছিল, তো রিলিজ করলে যদি ক্যাটায়ন তৈরি হয় তাহলে টেক আপ করলে অ্যানায়ন তৈরি হচ্ছে। এবার এই যে প্রসেস, এটার জন্য যে এনার্জিটা লাগছে সেটাকেই তোর বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ আসক্তি। ঠিক আছে, তো আপাতত এই যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগছে সেটাকে ওরম ভাবে না ভেবে তুই ভাবিস যে ইলেকট্রনটা নেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটাকেই ইলেকট্রন অ্যাফিনিটি বলা হচ্ছে। ওই যে নেওয়ার টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু, মানে ওই এনার্জিটা, সেটা ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রন অ্যাফিনিটি। এইটা হচ্ছে গল্প। মানে যত ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে, তুই টার্মটা থেকেই বোঝ না কি টার্মটা বলেছে, ইলেকট্রন অ্যাফিনিটি, তার মানে ইলেকট্রনের প্রতি যার অ্যাফিনিটি রয়েছে যে প্রপার্টির জন্য, তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি, যার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তার ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি বেশি। তড়িৎ আসক্তি, আসক্তি মানে কি, তার ওপর ওকে টানার টেন্ডেন্সি বেশি থাকছে না, মানে ইনক্লাইন টু, আসক্ত মানে। তো সেই জন্য তার মানে এবার আমরা চলে আসবো, দেখ লেফট টু রাইট যদি যাই, বাঁ দিক থেকে ডান দিকে কি হবে বল? সাইজ দেখ কমছে, পরপরায় সাইজ কমছে মানে কি হবে? কুলিংটা কি করবে? বাড়বে। কুলিংটা বাড়বে। এবার কুলিং যদি বাড়ে, কার কুলিং বাড়ছে? নিউক্লিয়াসের কুল বাড়ছে। তো নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জ, তার যদি টান বেশি হয় তাহলে তার নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে নেওয়ার টেন্ডেন্সি কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কি বলতে পারবো, লেফট টু রাইট গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কি করবে? ইনক্রিজ করবে। তাহলে ডাউন দ্য গ্রুপ যদি হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। হয়ে গেল? আচ্ছা, কিছু এক্সেপশন অবশ্যই আছে, সেগুলো আমরা নেক্সট দিন আসবো, কিন্তু জেনারেলাইজ জায়গাটা দেখ, বুঝতে পারবি। তারপরেরটা চলে আসবো আমরা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। What do you mean by that? যে কোন একটা এলিমেন্টের বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনসকে টেক আপ করার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি। দেখ ইলেকট্রন অ্যাফিনিটিটাও বেসিক্যালি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস, আর এখানেও টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস, ইলেকট্রোনেগেটিভিটিটাও বেসিক্যালি টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস। তাহলে where lies the difference? Difference is that ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে যে ইলেকট্রনটা নেওয়া হয় সেটা হচ্ছে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস, মানে সেটা বন্ড তৈরি করে আছে এই রকম জায়গার ইলেকট্রন। আর ইলেকট্রন অ্যাফিনিটিতে যে ইলেকট্রনটা নেওয়ার কথা সেটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন, আউটার কোনো সোর্স থেকে একটা ফ্রি ইলেকট্রন, মানে সোর্স অফ ইলেকট্রনটার ডিফারেন্স, সেটা দিয়ে ইলেকট্রোনেগেটিভিটি চলে আসে, একটা ইলেকট্রন অ্যাফিনিটি চলে আসে। মানে ইলেকট্রোনেগেটিভিটিও বেসিক্যালি টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট
bonded pair of electrons. তাহলে এটা বল কি ট্রেন্ড হবে? দেখ, এটা কমন সেন্স। তোর ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটোই তো বেসিক্যালি টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। সোর্স আলাদা, তাতে কি এসে গেল? তার মানে ইলেকট্রোনেগেটিভিটির যা অর্ডার হবে, ইলেকট্রন অ্যাফিনিটির জেনারেলাইজড অর্ডারটা ইন জেনারেল তাই হবে। হ্যাঁ স্যার। ইলেকট্রন অ্যাফিনিটির যা অর্ডার করেছিস ওটাই ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার করে রাখ। এরপর একটা লাগছে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, ধাতব এবং অধাতব চরিত্র। হ্যালো হ্যালো, তো এটা লিখে রাখবি যে higher the tendency of an element to donate electrons, हाँ हाँ सामने किसी higher will be its metallic character and lower will be its non-metallic character. Higher will be its metallic character and lower will be its non-metallic character. তার মানে কেন এটা তুই এটাও বুঝতে পারবি। দেখ, যে কোনো মেটাল তুই ভেবে দেখ তারা কি তৈরি করে, ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন তৈরি করে। তুই তো Na+K+ এরম রে, Na- কি লিখে দেখেছিস বইয়ে? তো মেটাল ক্যাটায়ন তৈরি করে। তো ক্যাটায়ন তৈরি করতে কিভাবে হয়? ইলেকট্রন বেরোলে তবেই না ক্যাটায়ন তৈরি হবে। তো তাহলে তুই দেখ, এবার এই জায়গাটা মাথায় রাখলে তুই দেখ করে দিতে পারবি। লেফট টু রাইট তাহলে কি হবে? দেখ, সাইজটা ডিক্রিজ করছে। সাইজ যদি ডিক্রিজ করে তাহলে যত তুই রাইটের দিকে মুভ করবি তত আউটার মোস্ট ইলেকট্রন গুলো কি হবে? টাইটলি হেল্ড আপ হবে। তাহলে রিলিজ করার টেন্ডেন্সিটা ইলেকট্রনের কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে যদি কমে যায় তাহলে কি হবে না, মেটালিক ক্যারেক্টারটা কমে যাবে, ডিক্রিজ করবে, অভিষেক স্যার, আর নন মেটালিক ইনক্রিজ করে যাবে। ফেলেছি আমি ফ্যাকাল্টিটা করে ফেলেছি, খালি গেস্ট ফ্যাকাল্টিটা নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, ডাউন দা গ্রুপ জিনিসটা উল্টো হবে। হ্যাঁ হ্যাঁ মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করবে, নন মেটালিক ডিক্রিজ করবে। বলতে হবে অনলাইন ক্লাস এই বাড়ি থেকে নিলে চার্জটা কমিয়ে দেওয়ার ওই জন্য স্যার কি কিছু বলতে পারছি না, ওই জন্য কিছু না। দুটো আছে, শনিবার আর ওই বুধবার, মানে এক্সট্রা ক্লাসটা এখন পড়াচ্ছে। তারপর একটা যে অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টার, আম্লিক এবং ক্ষারীয় ধর্ম। লিখে রাখবি হায়ার দ্য টেন্ডেন্সি of a compound to donate electrons outside, কোন যৌগের বাইরে ইলেকট্রন প্রদানের প্রবণতা যত অধিক হয়, higher the tendency of a substance, কোন পদার্থের লেখ তাহলে জেনারেলাইজড বোঝাবে, higher the tendency of a substance to donate electrons outside, কোন যৌগের বাইরে ইলেকট্রন প্রদানের প্রবণতা যত অধিক হয়, higher will be the Lewis basicity or basicity of the substance, পদার্থটির ক্ষারকীয়তা বা লিউইস ক্ষারকীয়তা তত অধিক হয়, পদার্থটির ক্ষারকীয়তা বা লিউইস ক্ষারকীয়তা তত অধিক হয়। আর ওটাই লিখবি যে টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস ফ্রম আউটসাইড, বাইরে থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত অধিক, আর will be its acidity or Lewis acidity, LEWIS.
তোরা বলতে পারবি, তাহলে বল। অ্যাসিডিটিটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ, লুইসের অ্যাসিডিটিটা কি বললেন? তো যত মানে ওটা টু ডোনেট ইলেকট্রনস আউটসাইড ছিল, বাইরে ইলেকট্রন প্রদানের প্রবণতা অধিক, আর এটা তার উল্টোটা, টু ডোনেট ইলেকট্রন টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস, ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত অধিক হয়। অ্যাসিড আর বেস তো উল্টো। যদি একটা মনে রাখবি, বেস ইলেকট্রন ডোনেট করে, খেয়াল রাখবি কেন বেস ইলেকট্রন ডোনেট করে এরকম ধরা হয়, সেটাও তুই বুঝতে পারবি। তুই দেখ, বেস মানে তোরা দেখবি একদম ছোট থেকে ডেফিনেশন পড়িস, OH মাইনাস যেটা ডোনেট করে সেটাই বেস। তো OH মাইনাসে তুই দেখ মাইনাস আছে মানে এখন বুঝতে পারছিস যে ওটা তো নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে মানে ওখানে এক্সেস ইলেকট্রন আছে, সেই জন্য এটা ইলেকট্রন ডোনার, সেটা বেস। তাহলে অফকোর্স এটা ইলেকট্রন অ্যাকসেপ্টার, সেটা অ্যাসিড হবে। এবং তুই বুঝতেও পারবি, দেখ H প্লাস যখন দেওয়া হয় তখন সেটা অ্যাসিড বলি। কেন H প্লাস অ্যাসিড? না H প্লাস যেটা ডোনেট করে সেটা অ্যাসিড, H প্লাসটা দেখ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাই ইলেকট্রন অ্যাকসেপ্টার গুলো অ্যাসিড। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখ লেফট টু রাইট যদি যাই তাহলে কি হচ্ছে, সাইজ ডিক্রিজ করছে। সাইজ যদি ডিক্রিজ করে তাহলে বাকিটা বল এবার, ইলেকট্রন ডোনেটের টেন্ডেন্সি তাহলে বাড়বে না কমবে? কমবে। কমবে। যদি কমে যায় তার মানে কি হবে, বেসিসিটিটা কমে যাচ্ছে, তাই তো? বেসিসিটি কমছে আর অ্যাসিডিটিটা বাড়ছে। চার্জ চলে গেল, ঠিক আছে হয়ে যাবে। বেসিসিটি কমছে, অ্যাসিডিটি বাড়ছে, তাহলে ডাউন দা গ্রুপ কি হবে, তার উল্টোটা হবে, লিখে রাখবি। ওটা বেসিসিটি ইনক্রিজ করছে আর অ্যাসিডিটি ডিক্রিজ করছে। আর একটাই মেজর প্রপার্টি লাস্ট আছে, সেটা হচ্ছে অক্সিডাইজিং এন্ড রিডিউসিং প্রপার্টি, জারণ বিজারণ ধর্ম। লিখবি যে হায়ার দ্য টেন্ডেন্সি অফ আ সাবস্ট্যান্স টু ডোনেট, ওই মানে জাস্ট লিভিস বেস যেটা, ওই সেম কথা লিখবি। হায়ার উইল বি ইটস লিভিস বেসিসিটি, আর বেসিসিটি লিখেছিলিস, ওটা লিখবি হায়ার উইল বি ইটস রিডিউসিং টেন্ডেন্সি। আর যেটা লিভিস অ্যাসিডিটি ছিল যেখানটা লিখেছিলিস, ওই শুধু লিভিস অ্যাসিডিটির জায়গায় অক্সিডাইজিং টেন্ডেন্সি লিখে রাখবি। মানে খেয়াল রাখবি, তার মানে রিডিউসিং এজেন্ট যারা, তারা হচ্ছে ইলেকট্রন ডোনার, আর যারা অক্সিডাইজিং এজেন্ট তারা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার। এটাও সহজে লিখে রাখতে পারিস যে রিডিউসিং এজেন্ট অ্যারো দিয়ে লিখে রাখতে পারবি ইলেকট্রন ডোনার, বিজারক পদার্থ ইলেকট্রন প্রদানকারী, জারক পদার্থ অক্সিডাইজিং এজেন্ট অ্যারো দিয়ে ইলেকট্রন অ্যাকসেপ্টার, অংশ গ্রহণকারী, ইলেকট্রন গ্রহণকারী। ব্যাস, এবার তাহলে তোরা বল, এটা লাস্ট ব্যাপার। বল স্যার তাহলে তো অ্যাসিডিটি আর বেসিসিটির মতন ওটাও মানে অ্যালং দ্য গ্রুপ ওটা ইনক্রিজ করবে আর ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। না, মানে কি হবে, অ্যালং দ্য পিরিয়ড অ্যালং দ্য পিরিয়ড অক্সিডাইজিং এটা ডিক্রিজ ইনক্রিজ করবে আর রিডিউসিংটা ডিক্রিজ করবে। অক্সিডাইজিংটা ইনক্রিজ করবে, অক্সিডাইজিংটা ইনক্রিজ করবে, রিডিউসিংটা ডিক্রিজ করবে। হ্যাঁ আর ডাউন দ্য গ্রুপটা উল্টো হবে। হ্যাঁ উল্টো হবে। ব্যাস, তাহলে এবার আমাকে তোরা সবাই বল যে প্রপার্টি নিয়ে কোনো আর সমস্যা রইলো কিনা তোদের জীবনে, ট্রেনটা নিয়ে কি কোনো অসুবিধা রইলো, বোঝায় পারবি তো এবার করতে? আমি বারবারই বলছি কিছু এক্সেপশন আছে, সেটা আমাকে আর একটা আলাদা ক্লাস করতে হবে, কিন্তু জেনারেল ট্রেন্ডটা এইটা। আচ্ছা এবার আমাকে বল যে তোদের 9 তারিখে একটা পরীক্ষা আছে, স্যার খবর পাইনি। খবর পাসনি? তাহলে ঠিক আছে, তুই খবর পেলে আমি এরপর যদি এই 9 তারিখ একটা পরীক্ষা থাকে বল, আমার কাছে এরকম একটা খবর এসছে যে 9 তারিখ পরীক্ষা আছে, তো সেটার না 11 তারিখ, সরি 11 তারিখ। ও 11 তারিখ, তো 11 তারিখ পিরিয়ডিক টেবিল তো দিতে পারবি। 11 তারিখ মানে কি বার বলতো?
কালকে আজকে হচ্ছে কত তারিখ? 4 তারিখ, ক্লিয়ার 3 তারিখ। ক্রসিং ও তাহলে তো আরো দুটো, হ্যাঁ তাহলে পিরিয়ড টেবিল 11 তারিখ পরীক্ষা আছে, তাহলে পিরিয়ড টেবিলটা থাক 11 তারিখের মধ্যে হয়ে যাবে, ভালো হবে। ঠিক আছে, ওকে অফ করলাম তাহলে, বাই। হয়েছিল তো।